আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব আইএলটিএস বুকস 11 এর প্র্যাকটিস টেস্ট 4 এর প্যাসেজ 2 নিয়ে। তো আমরা এই প্যাসেজটা নিয়ে আজকে আলোচনা করব। তো যারা আগে পড়েছেন তাদের জন্য আসলে অনেকখানি ইজি হবে বোঝাটা। তো আমি প্রথমে কোশ্চেন থেকে শুরু করব, কোশ্চেন থেকে এরপর আমরা পুরো প্যাসেজটা প্র্যাকটিস করব। তো আমরা জানি আইএলটিএস এর মধ্যে দুইটা পার্ট অনেক হার্ড, একটা হচ্ছে রিডিং আর একটা হচ্ছে রিটেন। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনাকে প্রচুর পড়তে হবে এবং ল্যাঙ্গুয়েজের কনস্ট্রাকশন বুঝে পড়তে হবে। এখানে কয়েকটা ধাপ আছে, ওই ধাপগুলো অনুসরণ করে আপনাকে আগাইতে হবে। আপনি ডিরেক্ট প্যাসেজ পড়লে অনেক সময় দেখা যাবে যদি দুর্বল হন ইংরেজিতে তাহলে বুঝবেন না। আচ্ছা, কথা না বাড়িয়ে তাহলে শুরু করি। 1 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্নে আসি আমরা। এখানে ABCD লেটার দেওয়া আছে। তো চুজ দ্য কারেক্ট লেটার, আপনি কারেক্ট লেটারটা বাইর করবেন। এই যে প্রত্যেকটার মধ্যে 4টা অপশন দেওয়া আছে, কোনটা আসলে যায় সেটা বার করবেন। তো 1 নম্বর দেখে যাচ্ছে রাইট দ্য কারেক্ট লেটার বক্সে তো বলছে। এরপরে 14 নম্বর কোশ্চেন, ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ দ্য রাইটার মেক্স এ পয়েন্ট দ্যাট। প্রথম প্যারাগ্রাফে রাইটার মেক্স এ পয়েন্ট দ্যাট, একটা পয়েন্ট উল্লেখ করেছেন বা একটা জিনিস বুঝাইতে চাইছেন, ওই পয়েন্টটা কি? দ্য ডিরেক্টর শুড প্ল্যান দ্য সাউন্ড ট্র্যাক অ্যাট অ্যান আর্লি স্টেজ ইন ফিল্মিং। অর্থাৎ ফিল্মিংয়ের একেবারে শুরুতেই ডিরেক্টর সাউন্ড ট্র্যাকের প্ল্যান করা উচিত। এক, ইট উড বি রং টু ওভারলুক কন্ট্রিবিউশন অফ সাউন্ড টু দ্য আর্টিস্ট অফ ফিল্ম। অর্থাৎ ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে সাউন্ড এর যে ইফেক্টটা সেটাকে আপনি ওভারলুক করতে পারবেন না, অগ্রাহ্য করতে পারবেন না। 2, এরপর 3 নম্বর হচ্ছে দ্য মিউজিক ইন্ডাস্ট্রি ক্যান হ্যাভ এ বেনিফিশিয়াল ইনফ্লুয়েন্স অন সাউন্ড ইন ফিল্ম। মিউজিক ইন্ডাস্ট্রির একটা বেনিফিশিয়াল ইনফ্লুয়েন্স আছে, প্রভাব আছে, লাভজনক প্রভাব আছে অন সাউন্ড ইন ফিল্ম, ফিল্মের মধ্যে যে সাউন্ড সেটার ক্ষেত্রে। ইট ইজ ইম্পর্টেন্ট ফর দোজ ওয়ার্কিং অন দ্য সাউন্ড, অর্থাৎ যারা সাউন্ড নিয়ে কাজ করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে টু হ্যাভ সোল রেসপন্সিবিলিটি ফর ইট। অর্থাৎ সম্পূর্ণ এই সাউন্ডের ক্ষেত্রে যত ধরনের রেসপন্সিবিলিটি লায়াবিলিটি আছে পুরাটা তারা নিতে হবে। এখন কথা হচ্ছে আমাদের ফ্যাসেজটা কী নিয়ে সেটাই আমরা দেখব। তো আমরা শুরুতে দেখি প্রথম প্যারাগ্রাফকে অ্যাড্রেস করে একটা কোশ্চেন করা হয়েছে, সেটা হচ্ছে এই যে কোশ্চেনটা হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু ফিল্ম সাউন্ড। অর্থাৎ ফিল্মের মধ্যে আমরা যে সাউন্ড দেখি না, ওই সাউন্ডের যে গুরুত্ব সেটা নিয়ে এই মূলত ফ্যাসেজটা আলোচনা করা হয়েছে। তো আমি পড়ে যাচ্ছি। দো উই মাইট থিঙ্ক অফ ফিল্ম অ্যাজ অ্যান এসেনশিয়ালি ভিজুয়াল এক্সপিরিয়েন্স। যদিও আমরা ফিল্মটাকে ভিজুয়ালি থিঙ্ক করি, অর্থাৎ আমরা চোখে যা দেখি আমরা মনে করি যে এটাই ফিল্ম। উই রিয়েলি ক্যান নট অ্যাফোর্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ফিল্ম সাউন্ড। কিন্তু আমরা যে বিভিন্ন সাউন্ড, অর্থাৎ বিভিন্ন সিনে বিভিন্ন সময়ে বিভিন্ন যে সাউন্ডের বিষয়টা, মারামারির সময় ডুম 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 করে যে সাউন্ড হয়, ঠিক আছে, এরপরে দুঃখের সময় একটা সাউন্ড হয়, বিভিন্ন ধরনের সাউন্ড, এই সাউন্ডের যে গুরুত্ব এটা আমরা অনেক সময় অনুধাবন করতে পারি না। এ মিনিংফুল সাউন্ড ট্র্যাক ইজ অফেন অ্যাজ কমপ্লিকেটেড অ্যাজ দ্য ইমেজ অন দ্য স্ক্রিন। স্ক্রিনে ইমেজটা যেরকম গুরুত্বপূর্ণ, অর্থাৎ নায়ক নায়িকার ছবি, বিভিন্ন সিনারির ছবি, মানে একটা মুভির মধ্যে বিভিন্ন সিনারির ছবি, বিভিন্ন নায়ক নায়িকার ছবি, বিভিন্ন সিনের ছবি যেরকম গুরুত্বপূর্ণ, অনুরূপভাবে সাউন্ডটা অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ড অ্যাড করাটাও গুরুত্বপূর্ণ। অ্যান্ড ইজ আলটিমেটলি জাস্ট এজ মাচ রেসপন্সিবিলিটি ফর দ্য অফ দ্য ডাইরেক্টর। এবং এটা পুরোটা ডাইরেক্টরের রেসপন্সিবিলিটিতে পড়ে। ডাইরেক্টর আসলে কীভাবে সাউন্ডটা ওইখানে অ্যাড করবেন না করবেন। হ্যাঁ, তো আমরা দেখি বাংলা ছবির মধ্যে যখন মারামারি হয় তখন অতিরিক্ত সাউন্ড, কিন্তু অন্যান্য মুভিগুলোতে এত সাউন্ড আমরা দেখি না। হ্যাঁ, এরকম ইংলিশ ছবিগুলোতে অত সাউন্ড নাই, এক্সট্রা কোনো সাউন্ড নাই, ঠুস ঠাস ঠাস মারি এরকম শেষ। তো এরকম আর কি, পুরোটা রেসপন্সিবিলিটি হচ্ছে ডিরেক্টরের। দ্য ইন্টার সাউন্ড ট্র্যাক কনসিস্ট অফ 3 এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্ট। তো পুরো সাউন্ড ট্র্যাক যেটা, পুরো সাউন্ডের যে বিষয়টা, ওইটা 3টা এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্ট বা উপাদানের দ্বারা এটা গঠিত। দ্য হিউম্যান ভয়েস, সাউন্ড ইফেক্ট অ্যান্ড মিউজিক। প্রথমটা হচ্ছে মানুষের ভয়েস, মানুষের যে শব্দ মুখের, সাউন্ড ইফেক্টস, এবং 3 নম্বর হচ্ছে মিউজিক। এবার দেখেন, দ্য 3 ট্র্যাকস মাস্ট বি মিক্সড অ্যান্ড ব্যালেন্সড সো অ্যাজ টু প্রডিউস দ্য নেসেসারি ইম্পেসেস হুইচ ইন টার্ন ক্রিয়েট ডিজায়ার ইফেক্ট। তো এই 3টা ট্র্যাকে, এই যে 3টা ট্র্যাক কি? 1 নম্বর হচ্ছে এই হিউম্যান ভয়েস, সাউন্ড ইফেক্টস এবং মিউজিক। এই 3 ট্র্যাকস মাস্ট বি মিক্সড অ্যান্ড ব্যালেন্সড সো অ্যাজ টু প্রডিউস দ্য নেসেসারি ইম্পেসেস। এমনভাবে এগুলোকে মিক্স করতে হবে, এমনভাবে এগুলোকে উৎপাদন করতে হবে যাতে করে এমফাসাইজ করা যায়, মানে জোর দেওয়া যায়, উইচ ইন টার্ন ক্রিয়েট ডিজায়ার এফেক্ট। ফলে এই 3টার মিক্স করে আপনি যেটা বানাইতে চাচ্ছেন, যে সাউন্ডটা আসলে ক্রিয়েট করতে চাচ্ছেন, সেটা যেন ক্রিয়েট হয়, এই জিনিসের উপর জোর দিতে হবে। টপিক্স উইচ এসেনশিয়ালি রেফার টু দ্য 3 প্রিভিয়াসলি মেনশন ট্র্যাকস আর ডিসকাস বিলো। তো এই যে 3টা বিষয়ের কথা যেগুলো উপরে বর্ণনা করা হয়েছে, এগুলো নিচে বর্ণনা করা হবে। দে ইনক্লুড ডায়ালগ, সিনক্রোনাস অ্যান্ড অ্যাসিনক্রোনাস সাউন্ড ইফেক্ট অ্যান্ড মিউজিক। তো এগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে ডায়ালগ, 2 নম্বর হচ্ছে সিনক্রোনাস
এবার 3 নম্বর হচ্ছে অ্যাসিনক্রোনাস সাউন্ড ইফেক্ট যেগুলো এবং মিউজিক, এগুলো পরে আলোচনা করা হবে। তো এখন আমাদের প্রথম যে প্যারার মধ্যে বলছিল যে একটা কোশ্চেন করছিল, ও কোশ্চেনটা কি, ও কোশ্চেনটা যদি আমরা একটু করে দেখি তাহলে দ্য ফার্স্ট প্যারাগ্রাফ দ্য রাইটার মেক্স এ পয়েন্ট দ্যাট, প্রথম প্যারাগ্রাফে কি পয়েন্ট মেক করতে চাইছেন, 4টা কথা আছে যে ডাইরেক্টর মানে সাউন্ড ট্র্যাকের প্ল্যানটা করা উচিত একেবারে শুরুতে, ফিল্মের শুরুতে। তো এরকম কোনো ইনফরমেশন আমরা পরে পাইনি যে শুরুতেই করতে হবে। ওখানে বলা হয়েছে যে মানে স্ক্রিনে আমরা যেরকম ভিউ দেখি, ভিউ যেরকম গুরুত্বপূর্ণ অনুরূপভাবে সাউন্ড ইফেক্টটাও এখানে গুরুত্বপূর্ণ, এরকম একটা কথা বলা হয়েছে। এরপরে ইট উড বি রং টু ওভারলুক দ্য কন্ট্রিবিউশন অফ সাউন্ড টু বি আর্টিস্টিক ফিল্ম, অর্থাৎ আপনি সাউন্ড ট্র্যাকটাকে, ইট উড বি রং টু ওভারলুক, যদি আপনি অগ্রাহ্য করেন কন্ট্রিবিউশন অফ সাউন্ড, সাউন্ডের অবদান টু আর্টিস্ট অফ ফিল্ম, একটা ফিল্ম গঠনে, একটা ফিল্ম তৈরিতে সাউন্ডের ইফেক্টটাকে যদি আপনি অগ্রাহ্য করেন সেটা হবে রং, সেটা ঠিক হবে না। তো এই কথাটা কিন্তু আমরা ইনডিরেক্টলি পাই আমাদের প্যারার মধ্যে। সেটা কি এখানে বলছে যে এ মিনিংফুল সাউন্ড ট্র্যাক ইজ অফেন অ্যাজ কমপ্লিকেটেড as the image on the screen and ultimately just as much the responsibility of the director, অর্থাৎ এটি কিন্তু বানানোটা জটিল, ঠিক আছে, এই বানানো। দ্য ইন্টার সাউন্ড ট্র্যাক কনসিস্ট অফ 3 essential ingredients in the human voice, তার মানে এই যে পুরো জিনিসটা আপনাকে বানাতে দিস, এই যে 3টাকে মিক্স করে আপনি ডিজায়ার যে জিনিসটা বানাতে সেটা করতে হবে। তার মানে আপনি কি করতে পারবেন না, এই যে উই রিয়েলি ক্যান নট অ্যাফোর্ড টু আন্ডারএস্টিমেট দ্য, এই যে দেখেন আন্ডারএস্টিমেট মানে কি ওভারলুক, যে আমরা যদিও বা একটা দেখেন ভিজুয়াল এক্সপিরিয়েন্স মনে করি ছবিটাকে, কিন্তু উই রিয়েলি ক্যান নট অ্যাফোর্ড টু আন্ডার এস্টিমেট দ্য ইম্পর্টেন্স অফ ফিল্ম সাউন্ড, কিন্তু আমরা এই যে আন্ডার এস্টিমেট করবো ফিল্মের সাউন্ডটাকে আন্ডার এস্টিমেটকে বা অগ্রাহ্য করতে পারবো না, যদি অগ্রাহ্য করি সেটা হবে অন্যায়। অতএব আমাদের এখানে আনসার হচ্ছে বি, ইট উড বি রং টু ওভারলুক দ্য কন্ট্রিবিউশন অফ সাউন্ড টু আর্টিস্ট্রি অফ ফিল্ম। ওকে, এবার 15তে আসি। ওয়ান রিজন দ্যাট দ্য রাইটার্স রেফার্স টু হামফ্রে বুগার্ড ইজ টু এক্সাম্পলিফাই, অর্থাৎ একটা হামফ্রে বুগার্ড একটা চরিত্র, এটাকে রাইটার কি করছেন, রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন। কেন উল্লেখ করেছেন, কি বোঝানোর জন্য উল্লেখ করেছেন? এক, দ্য ইম্পর্টেন্স অফ অ্যাক্টর অ্যান্ড দ্য ক্যারেক্টার অ্যাপিয়ারিং টু হ্যাভ সিমিলার কোয়ালিটিস, অর্থাৎ ক্যারেক্টার এবং অ্যাক্টরের মধ্যে যে সেম, অর্থাৎ পার্সোনালিটিগতভাবে যে সেম একই রকমের বোঝানোর জন্য। ইম্পর্টেন্স মানে গুরুত্ব, অফ অ্যাক্টর অ্যান্ড ক্যারেক্টার এবং অ্যাক্টরের গুরুত্ব। অ্যাপিয়ারিং টু হ্যাভ সিমিলার মানে দুইজন উপস্থিত হওয়া, সিমিলার পার্সোনালিটি, একই পার্সোনালিটিতে। আমরা জানি একটা অ্যাক্টর কোনো একটা ক্যারেক্টারকে কি করেন, মানে উনি স্ক্রিনে অভিনয় করে দেখান, তো ওই ক্যারেক্টার এবং অ্যাক্টর দুইজনের মধ্যে পার্সোনালিটিগতভাবে একই রকমভাবে ছবিতে উপস্থিত হওয়া চাই, এরকম একটা বিষয় থাকে। তো এখন উনি কি বুঝাইতে চাইছেন, হামফ্রে বোগার্ডের এই কথা দিয়ে কি বুঝাইতে চাইছেন, এটা চাইছেন নাকি দ্য অডিয়েন্সেস উইচ দ্যাট অ্যাক্টরস আর ভিজুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট ফর দিয়ার রুলস, নাকি অডিয়েন্সরা চায় যে অ্যাক্টর যারা আর ভিজুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট ফর দিয়ার রুল, মানে রুল যেই রুলে সে অভিনয় করতেছে সেই রুলের জন্য ভিজুয়ালি অর্থাৎ বাহ্যিকভাবে দেখতে যেন সে অ্যাপ্রোপ্রিয়েট হয়। 2, 3 দ্য ভ্যালু অফ দ্য অ্যাক্টর হ্যাভিং হ্যাড সিমিলার ফিলিংস টু দ্য ক্যারেক্টার, এখানে বলতেছে দ্য ভ্যালু অফ দ্য অ্যাক্টর, অ্যাক্টরের যে ভ্যালু, অ্যাক্টরের যে মূল্যায়ন, হ্যাভিং হ্যাড সিমিলার ফিলিংস, ওই অ্যাক্টরের ভ্যালুর মধ্যে থাকতে হবে, মানে অ্যাক্টরের মধ্যে এই ফিলিংটা থাকতে হবে টু দ্য ক্যারেক্টার, মানে ক্যারেক্টারের প্রতি যে মূল্যায়ন, ক্যারেক্টারের প্রতি যে শ্রদ্ধা সেটা তার মধ্যে থাকতে হবে। এবার হচ্ছে দ্য অডিয়েন্সেস প্রেফারেন্স ফর ডায়ালগ টু বি অ্যাজ অথেন্টিক অ্যাজ পসিবল, নাকি অডিয়েন্সটা চায় যে যত ডায়ালগ দিবে সবগুলো অথেন্টিক হইতে হবে। এখন কোনটা? হামফ্রে বোগার্ডের এক্সাম্পল কেন দিল 2 নম্বর প্যারাতে, এটা আমরা দেখবো এখানে। লেট আস স্টার্ট উইথ ডায়ালগ, চলেন আমরা ডায়ালগ দেখি। অ্যাজ ইজ দ্য কেস উইথ স্টেজ ড্রামা, যদি আপনি স্টেজ ড্রামার ব্যাপারে ধরেন তাহলে ডায়ালগ সার্ভস টু টেল দ্য স্টোরি, আচ্ছা এটা প্রথম নাকি, হ্যাঁ দ্বিতীয়, তাহলে ডায়ালগ সার্ভস টু টেল দ্য স্টোরি অ্যান্ড এক্সপ্রেস ফিলিং অ্যান্ড মোটিভেশনস অফ ক্যারেক্টার অ্যাজ ওয়েল। তাহলে ডায়ালগ কী করে, ডায়ালগের মধ্যে সার্ভস টু টেল দ্য স্টোরি, ডায়ালগটা স্টোরি বলার ক্ষেত্রে সাহায্য করে, এবং এক্সপ্রেস ফিলিং এবং ডায়ালগের মধ্যে দিয়ে আপনি ফিলিংটাকে প্রকাশ করেন, অ্যান্ড মোটিভেশনস অফ ক্যারেক্টার অ্যাজ ওয়েল, এবং ক্যারেক্টারের যে মোটিভেশন আছে সেটাও আপনি প্রকাশ করেন ডায়ালগের মধ্যে দিয়ে। অফেন উইথ ফিল্ম ক্যারেক্টারাইজেশন দ্য অডিয়েন্স পারসিভ লিটল অর নো ডিফারেন্স বিটুইন দ্য ক্যারেক্টার অ্যান্ড দ্য অ্যাক্টর। তাহলে লক্ষ্য করেন এখানে, অফেন উইথ ফিল্ম ক্যারেক্টারাইজেশন দ্য অডিয়েন্স পারসিভ লিটল অর নো ডিফারেন্স, অডিয়েন্সটা বুঝতে পারেন না অথবা অল্পই মানে লিটল ডিফারেন্স বুঝতে পারেন কি বিটুইন দ্য ক্যারেক্টার অ্যান্ড অ্যাক্টর, অ্যাক্টর এবং ক্যারেক্টারের মাঝে অল্পই কি বুঝতে পারেন, ডিফারেন্স পার্থক্য বুঝতে পারেন।
ওনাদের কাছে দুইটাই সেম মনে হয়। দাস ফর এক্সাম্পল দ্য অ্যাক্টর, এইভাবে মানে কি আগেরটার মতন করে অ্যাক্টর এবং ক্যারেক্টারের মধ্যে সিমিলারিটি মানে ডিফারেন্স বুঝতে না পারা। দাস এভাবে দ্য অ্যাক্টর, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ মাঝখানে দিচ্ছে দুইটা কমন, মাঝখানে একটা আলাদা অংশ। দাস এভাবে দ্য অ্যাক্টর হামফ্রি বোগার্ট ইজ দ্য ক্যারেক্টার সেম স্পেড। তো হামফ্রি বোগার্ট এটা হচ্ছে দ্য ক্যারেক্টার ইজ দ্য ক্যারেক্টার, হামফ্রি বোগার্ট হচ্ছে ক্যারেক্টার, সেম স্পেডের ক্যারেক্টার। ওকে, ফিল্ম পার্সোনালিটি অ্যান্ড লাইভ পার্সোনালিটি সিমস টু ম্যারেজ। তো এখানে ফিল্মের যে পার্সোনালিটি এবং লাইফের পার্সোনালিটি মনে হচ্ছে যে সিমস টু ইমারেজ, মনে হচ্ছে যে না এক। পারহ্যাপস দিস ইজ বিকজ দ্য ভেরি টেক্সচার অফ এ পারফরমার্স ভয়েস সাপ্লাইজ অ্যান এলিমেন্ট অফ ক্যারেক্টার। তো এখানে সম্ভবত যে পারফরমার, যে অ্যাক্টর, যে অভিনেতা, যে তার যে ভয়েস আছে ওই ভয়েসটা যেন ক্যারেক্টার, যে ক্যারেক্টারকে সে রিপ্রেজেন্ট করতেছে একই রকম, বুঝাচ্ছে। তার মানে কি, এই যে আমরা এখানে বলতেছি যে অনেক সময় যে অ্যাক্টর এবং ক্যারেক্টাররা এমনভাবে মানে একজন অ্যাক্টর এমনভাবে অভিনয় করে যে ক্যারেক্টার এবং অ্যাক্টরের মধ্যে তেমন কোনো পার্থক্য দর্শকরা বুঝতে পারে না। তার মানে আমাদের এইখানে যে 15 নম্বর আনসার সেটা হবে ওয়ান রিজন দ্যাট দ্য রাইটার্স রেফার্স টু হামফ্রি বোগার্ট ইজ টু এক্সাম্পলিফাই। হামফ্রি বোগার্টের উদাহরণ কেন দিচ্ছে যে দ্য ইম্পর্টেন্স অফ অ্যাক্টর অ্যান্ড দ্য ক্যারেক্টার অ্যাপিয়ারিং টু হ্যাভ সিমিলার কোয়ালিটিস, বুঝতে এই জিনিসটাকে বোঝানোর জন্য। দ্য অ্যাক্টর এবং ক্যারেক্টারের যে ক্যারেক্টার অ্যাপিয়ারিং টু হ্যাভ সিমিলার কোয়ালিটিস, দুজনের মধ্যে সিমিলার কোয়ালিটির বোঝানোর জন্য এবং এটার যে গুরুত্ব সেটার জন্যই মূলত তিনি ওই লোকের এই হামফ্রি বোগার্টের এক্সাম্পলটা টেনে এনেছেন। ওকে, গেল। এরপর আমরা দেখি 16 নম্বর। ইন দ্য থার্ড প্যারাগ্রাফ দ্য রাইটার সাজেস্ট দ্যাট, 3 নম্বর প্যারাগ্রাফে রাইটার বলেন, কি বলেন? অডিয়েন্স আর লাইকলি টু বি ক্রিটিক্যাল অফ ফিল্ম ডায়ালগ দ্যাট ডাজেন্ট রিফ্লেক্ট দেয়ার ওন এক্সপিরিয়েন্স। তাহলে 3 নম্বর প্যারাগ্রাফে দ্য রাইটার সাজেস্ট, কি সাজেস্ট করছে? অডিয়েন্স আর লাইকলি টু বি ক্রিটিক্যাল অফ ফিল্ম ডায়ালগ। অডিয়েন্সরা ফিল্মের ডায়ালগের ব্যাপারে অনেক বেশি ক্রিটিসিজম করে, অনেক বেশি এখানে করা আর কি, এটা ক্রিটিসিজম করা আর কি। দ্যাট ডাজ নট রিফ্লেক্ট দেয়ার ওন এক্সপিরিয়েন্স, যেটা আসলে তাদের নিজের এক্সপিরিয়েন্স, অর্থাৎ এমন কোনো ডায়ালগ যেটা তাদের এক্সপিরিয়েন্সকে রিফ্লেক্ট করে না, প্রতিনিধিত্ব করে না, ওইগুলোতে তারা ক্রিটিসাইজ করে। 2, ফিল্ম ডায়ালগ দ্যাট অ্যাপিয়ার্স টু বি ডাল মে হ্যাভ এ স্পেসিফিক পারপাস। অর্থাৎ ফিল্ম ডায়ালগের মধ্যে যে সমস্ত ফিল্ম ডায়ালগ দ্যাট অ্যাপিয়ার্স টু বি ডাল, যেগুলোকে ডাল মনে করা হয়, যেগুলোকে ঝাপসা বা এগুলো স্পষ্ট না, ওগুলোর অবশ্যই স্পেসিফিক কোনো একটা উদ্দেশ্য আছে। 3 নাম্বার, ফিল্ম মেকার্স ভেরি কনসিডারেবলি ইন দ্য স্কিল উইথ উইচ দে হ্যান্ডেল ডায়ালগ। ফিল্ম মেকার্স ভেরি কনসিডারেবলি, অর্থাৎ ফিল্ম মেকাররা ভিন্ন ভিন্ন হন, ফিল্ম মেকার যারা আছে, যারা ছবি বানায়, তারা ভিন্ন হয় ইন দ্য স্কিলস, একটা যোগ্যতায়। কোন যোগ্যতায়? উইথ উইচ দে হ্যান্ডেল ডায়ালগ, অর্থাৎ তাদের হ্যান্ডেল ডায়ালগের ক্ষেত্রে তারা একজন ফিল্ম মেকার একজন ফিল্ম মেকার থেকে ভিন্ন হয়। 4 নম্বর হচ্ছে দ্য মোস্ট সাকসেসফুল ফিল্ম আর দোজ উইথ ডায়ালগ অফ এ হাই কোয়ালিটি। তাহলে ওই যে ছবিগুলোতে হাই কোয়ালিটির কি থাকে, ডায়ালগ থাকে, ওই ছবিগুলো হচ্ছে সবচেয়ে সাকসেসফুল। তাহলে আমরা 16 নম্বরে যদি আমরা 3 নম্বর প্যারাটা দেখি, তাহলে কি হবে? ওয়েন ভয়েস টেক্সচার্স ফিট দ্য পারফরমেন্স সাইগোনমি অ্যান্ড জেস্টার এ হোল অ্যান্ড ভেরি রিয়েলিস্টিক পার্সোনা ইমেজ। তো এখানে কি বলছে? যখন ভয়েস স্ট্রাকচার মানে হচ্ছে ভয়েস, অর্থাৎ মুখের যে শব্দের যে টেক্সচার, এটার যে গঠন বা এটার যে অবস্থা, এটা ফিট দ্য পারফরমেন্স সাইকোনোমেট্রি অ্যান্ড জেস্টার, যখন পারফরমার যে অ্যাক্টর যে তার যখন শরীরের সাথে এবং তার যখন ভঙ্গির সাথে মিলে দ্য এ হোল অ্যান্ড ভেরি রিয়েলিস্টিক পার্সন ইমার্জ, তখন মনে হয় যে সম্পূর্ণ রিয়াল। ঠিক আছে, অ্যাক্টর যা করতেছে সেটাই হচ্ছে রিয়াল জিনিস, এখানে কোনো সে অভিনয় করতেছে না, অভিনয় করতেছে এটা মনে হয় না। দ্য ভিউয়ার সিজ নট অ্যান অ্যাক্টর ওয়ার্কিং অ্যাট হিজ ক্রাফট বাট অ্যানাদার হিউম্যান বিং স্ট্রাগলিং উইথ লাইফ। তখন মানুষ মনে করে যে এখানে কোনো অভিনয় করতেছে না, বরং এখানে একজন মানুষ তার জীবন নিয়ে সংগ্রাম করতেছে। ইট ইজ ইন্টারেস্টিং টু নোট দ্যাট হাউ ডায়ালগ ইজ ইউজড অ্যান্ড দ্য ভেরি অ্যামাউন্ট অফ ডায়ালগ ইউজড ভেরিজ ওয়াইডলি অ্যামং ফিল্ম। তো এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ বা এটা খুবই ইন্টারেস্টিং যে কীভাবে ডায়ালগটা ব্যবহার করা হয় এটা জানা গুরুত্বপূর্ণ। এবং ভেরি অ্যামাউন্ট অফ ডায়ালগ ইউজড ভেরিজ ওয়াইডলি অ্যামং ফিল্ম, এবং বিভিন্ন ডায়ালগটা ভিন্ন ভিন্ন সময়ে একটা ফিল্মের মধ্যে এবং ফিল্মের মধ্যে কি হয়, ভিন্ন ভিন্ন হয়। এই যে ইউজড অ্যান্ড ভেরি অ্যামাউন্ট অফ ডায়ালগ, এবং বিভিন্ন ধরনের ডায়ালগ ইউজড যেগুলো ব্যবহার করা হয়, ভেরিস ওগুলো ভিন্ন হয়, ওয়াইডলি ব্যাপকভাবে অ্যামং ফিল্ম ছবিগুলোর মধ্যে। ফর এক্সাম্পল, যেমন ইন হাইলি সাকসেসফুল সায়েন্স ফিকশনস ফিল্ম 2001 লিটল ডায়ালগ ওয়াজ এভিডেন্ট। অল্প, আমরা এখানে দেখি এই ছবিতে অল্প ডায়ালগ, অ্যান্ড মোস্ট অফ ইট ওয়াজ ব্যানাল অ্যান্ড অফ লিটল ইন্ট্রেন্সিক ইন্টারেস্ট। এবং এগুলো দেখা যায় যে কি, এই যে এখানে দেখা যায় যে কি
যে যত ডায়ালগ আছে এই ডায়ালগগুলো হচ্ছে ব্যানাল। এই যে দেখেন লিটল ডায়ালগ ওয়াজ ইভিডেন্ট, এখানে অল্পই কি দেখা যায়, আমরা ডায়ালগ দেখতে পাই, অল্পই ডায়ালগ দেখতে পাই। অ্যান্ড মোস্ট অফ ইট ওয়াজ ব্যানাল, এবং তার অধিকাংশটা হচ্ছে ব্যানাল। এখন ব্যানাল মানে কি? ব্যানাল মানে হচ্ছে গতানুগতিক, ঠিক আছে, মামুলি, ঠিক আছে, মামুলি। অ্যান্ড লিটল ইন্ট্রিনজিক ইন্টারেস্ট, এবং এখানে ইন্ট্রিনজিক ইন্টারেস্ট। তো ইন্ট্রিনজিক মানে এখানে সহজাত বা অপরিহার্য খাঁটি কোনো ইন্টারেস্ট আমরা দেখতে পাই না। তার মানে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ভেগ, ভেগ মানে হচ্ছে ঝাপসা। লিটল ডায়ালগ ওয়াজ ইভিডেন্ট অ্যান্ড মোস্ট অফ ইট ওয়াজ ব্যানাল অ্যান্ড অফ লিটল ইন্ট্রিজ। ইন দিস ওয়ে, এভাবে দ্য ফিল্ম মেকার্স ওয়াজ এবল টু পোর্ট্রে দ্যাট থমাস সোবুচেক অ্যান্ড ভিভিয়ান সোবুচেক কল অ্যান ইন্ট্রোডাকশন টু ফিল্ম। এভাবে এই দুইটা চরিত্রকে তিনি কি করেছেন? পোর্ট্রে করেছেন। দ্য ইনএডুকেশন অফ হিউম্যান রেসপন্স ওয়াইন কম্পেয়ার, তো আমরা কি করি যখন ইন এডুকেশন অফ হিউম্যান রেসপন্স ওয়াইন কম্পেয়ার উইথ দ্য ম্যাগনিফিসেন্ট টেকনোলজি ক্রিয়েটেড বাই ম্যান অ্যান্ড ভিজুয়াল বিউটিস অফ ইউনিভার্স। তো এই জায়গায় এখন আমরা আনসারটা বার করব। আনসারটা কি? আনসারটা হচ্ছে 16 নম্বর গেলে 17 নম্বর। দ্য প্লট সাফার্স ফ্রম দ্য ফিল্ম মেকার্স উইশ টু ফোকাস অন হিউমারাস ডায়লগস। দ্য প্লট সাফার্স, প্লটটা সাফার করে ফ্রম দ্য ফিল্ম মেকার্স উইশ টু ফোকাস অন হিউমারাস ডায়লগ। এটা নাকি দ্য ডায়লগ হেল্পস টু মেক ইট ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট কমেডি ফিল্ম। আচ্ছা না, এটা না, তো আমাদের তো মনে হচ্ছে কত 14-15, আচ্ছা আমরা এটা দাগাই নেই। 16, ইন দ্য থার্ড প্যারাগ্রাফ রাইটার কি বোঝাতে চাইছে? অডিয়েন্সেস আর লাইকলি টু বি ক্রিটিক্যাল অফ ফিল্ম ডায়লগ দ্যাট ডাজেন্ট রিফ্লেক্ট দেয়ার ওন এক্সপিরিয়েন্স। তাদের ওন এক্সপিরিয়েন্স রিফ্লেক্ট না করলে ক্রিটিসিজম করে না, এই ধরনের কোনো থার্ড প্যারাতে আমরা এই ধরনের কোনো কথা পড়ি নেই যে নিজেদের এক্সপিরিয়েন্স রিফ্লেক্ট না করলে তারা ক্রিটিসিজম করে। ফিল্ম ডায়লগ দ্যাট অ্যাপিয়ার টু বি ডাল মে হ্যাভ এ স্পেসিফিক পারপাস। ফিল্ম ডায়লগ যেগুলোকে ডাল মনে করা হয়, যেগুলো ব্যানাল মনে করা হয়, ঝাপসা মনে করা হয়, ওগুলো স্পেসিফিক পারপাসে ইউজ করা হয়। ওইভাবে, অর্থাৎ ইন্ট্রিনজিক ফিলিং মানুষ সহজাত এটার প্রতি ফিল করে না, এভাবে তিনি মানে তারা কি করে একটা স্পেসিফিক পারপাস, ওই পারপাসের মধ্য দিয়ে তারা তাদের এই কাঙ্ক্ষিত বিষয়টাকে ফুটিয়ে তোলে। এবার ফিল্ম মেকার্স ভেরি কনসিডারেবলি দ্য ফিল্ম উইথ না, এগুলো এই সমস্ত কথা বলা হয়নি, হাই কোয়ালিটির কথা বলা হয় না। এবার 17 নম্বর দেখা, হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট ব্রিঙ্গিং আপ। ব্রিঙ্গিং আপের ব্যাপারে রাইটার কি বলেছেন? দ্য প্লট সাফার্স ফ্রম দ্য ফিল্ম মেকার্স উইশ টু ফোকাস অন হিউমারাস ডায়লগ। প্লটটা সাফার করেছে ফ্রম দ্য ফিল্ম মেকার্স উইশ, ফিল্ম মেকারের যে উইশটা ছিল টু ফোকাস অন হিউমারাস ডায়লগ, মানে ফিল্ম মেকার হিউমারাস ডায়লগের উপর ফোকাস করেছেন, এই কারণে ফ্লটটা সাফার করেছে। ফ্লটটা মানে ওইভাবে ফুটে ওঠে নাই। দ্য ডায়লগ হেল্পস টু মেক ইট ওয়ান অফ দ্য বেস্ট কমেডি ফিল্ম এভার প্রডিউস। অর্থাৎ ডায়লগের কারণে এই ছবিটা ওয়ান অফ দ্য বেস্ট কমেডি ফিল্ম হিসেবে স্বীকৃতি পেয়েছে। দেয়ার ইজ এ মিসম্যাচ বিটুইন দ্য স্পিড অফ দ্য ডায়লগ অ্যান্ড দ্য স্পিড অফ অ্যাকশন। এখানে অ্যাকশন এবং ডায়লগের মাঝখানে যে সমতা থাকার দরকার সেই সমতাটা ছিল না, এখানের মধ্যে ডিফারেন্সেস ছিল। সুতরাং দ্য নেচার অফ ডায়লগ এমফাসাইজ কি এলিমেন্টস অফ দ্য ফিল্ম। দ্য নেচার অফ দ্য ডায়লগ, ডায়লগের যে নেচার এমফাসাইজ সেটা কি করে? জোর দেয় কি এলিমেন্টস অফ দ্য ফিল্ম, ফিল্মের কি এলিমেন্টের উপরে জোর দেয়। দ্য নেচার অফ দ্য ডায়লগ এমফাসাইজ দ্য কি এলিমেন্টস অফ দ্য ফিল্ম, অর্থাৎ এই ডায়লগের যে নেচার এটা জোর দেয় ফিল্মের যে কি এলিমেন্ট আছে ওটার উপরে। এখন আমরা দেখবো যে আনসার কি বার করতে পারি আমরা, যে এখানে কোশ্চেন যেটা চাইছে সেটা হচ্ছে কি দ্য প্লট সাফার ফ্রম দ্য ওয়ান ডাজ দ্য রাইটার ব্রিঙ্গিং আপের ব্যাপারে কি বলা হলো। তো আমরা দেখবো একটু। এবার দ্য কমেডি ব্রিঙ্গিং আপ, এই যে দেখেন কমেডি ব্রিঙ্গিং আপ বেবি, এই যে একটা মুভির নাম কমেডি ব্রিঙ্গিং আপ বেবি। ওকে, অন দ্য আদার হ্যান্ড প্রেজেন্ট প্র্যাকটিক্যালি নন স্টপ ডায়লগ ডেলিভার্ড অ্যাট ব্রেকনেক স্পিড। অর্থাৎ এখানে এত দ্রুত ডায়লগ প্রেজেন্ট করা হয়েছে যেটা মানে আপনি ধরতে পারবেন না। দিস ইউজ অফ ডায়লগ আন্ডারস্কোরস নট অনলি দ্য ডিজি কোয়ালিটি অফ দ্য ক্যারেক্টার প্লেড বাই ক্যাথরিন হ্যাম্বার। অর্থাৎ ক্যাথরিন হ্যাম্বার কর্তৃক যে অভিনয়টা করা হয়েছে এটা খুবই এক ধরনের ডিজি কোয়ালিটি, মানে এক ধরনের পাগলাটে আর কি। বাট অলসো দ্য অ্যাবসার্ডিটি অফ দ্য ফিল্ম ইটসেলফ অ্যান্ড দাস ইটস হিউমার। এবং এই যে এক ধরনের অ্যাবসার্ডিটি মানে হচ্ছে যে নর্মালি সুন্দর না, অ্যাবসার্ড বৃষ্টি টাইপের এরকম একটা জিনিস ফুটে উঠেছে। দ্য অডিয়েন্স ইজ বাউন্স ফ্রম গ্যাগ টু গ্যাগ অ্যান্ড কনভেনশন টু কনভারসেশন টু কনভারসেশন। দেখা যায় অডিয়েন্সরা একটা সিন থেকে আরেকটা সিন, গ্যাগ টু গ্যাগ মানে এক সিন থেকে আরেক সিনে মানে ঠাসটা যাইতে হচ্ছিল, এবং এক কনভারসেশন থেকে আরেক কনভারসেশনে। দেয়ার ইজ নো টাইম ফর অডিয়েন্স রিফ্লেকশন। ফলে মানে একটা অভিনয় দেখে অডিয়েন্সরা যে এটাতে রিফ্লেক্ট করবে বা এটাতে বুঝবে বা এটার প্রতি রিয়াকশন দিবে ওইটার সময় পাচ্ছিল না। দ্য অডিয়েন্সেস ইজ কট আপ ইন এ whirlwind of activity in simply managing to flow the plot.
তো এই যে অডিয়েন্সরা কী করতে হচ্ছে, যে প্লটটা যেভাবে ফ্লো করতেছিল, মানে এক অভিনয় থেকে আরেক অভিনয়, এক অবস্থান থেকে আরেক অবস্থানে যাচ্ছিল, ওদেরকে ওইটার সাথে ম্যাচ করতে হচ্ছিল, এবং এটা খুবই তাদের জন্য কষ্টকর। দ্য অডিয়েন্স ইজ কট আপ ইন হুইল উইন্ড অফ অ্যাক্টিভিটি, হুইল উইন্ড মানে মাথা ঘুরানোর মতন একটা অ্যাক্টিভিটিতে। দ্য ফিল্ম প্রেজেন্টস পিওর স্কেপিজম, তো এই ফিল্মটা পুরো পিওর স্কেপিজমটাকে কী করে উল্লেখ করেছে বা এতে তুলে ধরেছে, লার্জলি ডিউ টু ইটস ফ্রেনেটিক ডায়ালগ, এটার পাগলাটে ডায়ালগের কারণে। এখন এইখানের মধ্যে বিভিন্ন ধরনের পাগলামের কথা বলা আছে, তো এইখানে আমরা বার করতে পারি, কী বার করতে পারি দেখেন। What does the writer bringing up? The plot suffers from filmmaker, না সাফার করে না, প্লট সাফার করে না। দ্য ডায়ালগ হেল্প টু মেক ইট ওয়ান অফ দ্য বেস্ট কমেডি ফিল্মস এভার, এখানে কোনো ডায়ালগের কারণে বেস্ট কমেডি হয়েছে এরকম কোনো কথা এখানে বলা হয়নি। দেয়ার ইজ এ মিসম্যাচ বিটুইন দ্য স্পিড অফ দ্য ডায়ালগ অ্যান্ড স্পিড অফ অ্যাকশন, এখানে অ্যাকশন এবং স্পিড অফ ডায়ালগের মধ্যে এবং স্পিড অফ অ্যাকশনের মধ্যে মিসম্যাচ হয়েছে। তো এটা তো প্রথমে বলছে যে মিসম্যাচ হয়েছে, কিন্তু এখন এটা হোয়াট ডাজ রাইটার সাজেস্ট, এটা বুঝাচ্ছে কিনা, নাকি দ্য রাইটার রেফার্স টু দ্য দ্য নেচার অফ দ্য ডায়ালগ এমফেসাইজ কি এলিমেন্টস অফ দ্য ফিল্ম, অর্থাৎ এখানে বুঝাইতে চাইছে যে দ্য নেচার অফ দ্য ডায়ালগ, অর্থাৎ ডায়ালগের যে নেচার, ডায়ালগের যে ধরন, এমফেসাইজ সেটা জোর দেয় কি এলিমেন্টস অফ দ্য ফিল্ম, ফিল্মের কি এলিমেন্টস নিয়ে, ফিল্মের মূল বিষয়টা নিয়ে। অর্থাৎ এখানে ফিল্ম দ্বারা কি বুঝাইতে চাচ্ছে, ফিল্ম দ্বারা কি হাস্যরস বুঝাইতে চাচ্ছে, ফিল্ম দ্বারা কি জটিল কোনো বিষয় বুঝাইতে চাচ্ছে, কি বুঝাইতে চাচ্ছে, এটা মূলত ডায়ালগের উপরেই ডিপেন্ড করে। তাহলে এখানে আনসার হবে আমাদের ডিটা, আমাদের ডি হবে আনসার। ওকে, এবার আমরা আসি 18তে। তাহলে 18তে আমরা যদি লক্ষ্য করে দিই, দ্য রাইটার রেফার টু দ্য ক্লিক অফ এ ডোর টু মেক দ্য পয়েন্ট দ্যাট রিয়েলিস্টিক সাউন্ডস। তো ক্লিক অফ এ ডোর, এটা কেন রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন, আমরা দেখি 1 নম্বর, আর অফেন ইউজ টু গিভ দ্য অডিয়েন্সেস এ ফল ইমপ্রেশন অফ ইভেন্টস ইন দ্য ফিল্ম, অর্থাৎ ফিল্মের যে ফলস, ইউজ টু গিভ অডিয়েন্সেস এ ফলস ইমপ্রেশন, মানে এটা একটা ফলস ইমপ্রেশন মানে হচ্ছে ভাবানুভূতি আর কি, একটা ইমপ্রেশন অফ ইভেন্টস, ওই কোনো ইভেন্টের ব্যাপারে ফলস ইমপ্রেশন দেওয়ার জন্য, নাকি দুইছে মে বি ইন্টারপ্রিটেড ইন ডিফারেন্ট ওয়েজ, নাকি এটাকে ডিফারেন্ট ওয়েতে এটাকে কী করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে ডিফারেন্ট মেম্বার্স অফ দ্য ফিল্ম বাই দ্যাট, মানে বিভিন্ন ফিল্মের বিভিন্ন মেম্বার কর্তৃক। তারপর মে বি মডিফাইড ইন অর্ডার টু ম্যানিপুলেট দ্য অডিয়েন্সেস রেসপন্স টু দ্য ফিল্ম, নাকি এটাকে মডিফাই করা হয়েছে ইন অর্ডার টু ম্যানিপুলেট দ্য অডিয়েন্সেস রেসপন্স, অডিয়েন্সদের রেসপন্সকে ম্যানিপুলেট করার জন্য। এটাকে মে বি মডিফাইড ইন অর্ডার টু ম্যানিপুলেট দ্য অডিয়েন্সেস রেসপন্স টু দ্য ফিল্ম, অর্থাৎ ফিল্মের প্রতি অডিয়েন্সদের যে রেসপন্স আছে সেটাকে ম্যানিপুলেট করার জন্য এটাকে মডিফাই করা হচ্ছে। টেন টু বি মোর সিগনিফিক্যান্ট ইন ফিল্মস প্রেজেন্টিং রিয়েলিস্টিক সিচুয়েশন। তাহলে আমরা এখানে দেখবো যে এখানে কি বলা হয়েছে, এখানে কি 18 দ্য রাইটার রেফার্স টু ক্লিক। ওকে, তো আমরা চলে আসি এখানে, যদি আমরা ক্লিক কই, ক্লিক এই দিকে থাকতে পারে, এই যে ক্লিক, for example the click of a door being open may simply serve to convince the audiences that the image portrayed is real। এই যে কনভিন্স, দেখেন এখানে বলতেছে কনভিন্স করা দ্য অডিয়েন্সকে কনভিন্স করা দ্যাট যে দ্য ইমেজ পোর্ট্রে ইজ রিয়াল, যে ইমেজটা পোর্ট্রে করা হচ্ছে, যে ইমেজটাকে তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে রিয়েল, পোর্ট্রে ইজ রিয়েল। and the audience may only subconsciously note the expected sound, এবং সাবকনশাসলি অডিয়েন্সরা মে অনলি সাবকনশাসলি নোট দ্য এক্সপেক্টেড সাউন্ড, ওই এক্সপেক্টেড সাউন্ড যেটা তারা আশা করছে সেটাকে তারা নোট ডাউন করতেছে, সেটাকে তারা চিন্তা করতেছে। হাউএভার ইফ দ্য ক্লিক অফ অ্যান ওপেনিং ডোর ইজ, কিন্তু যদি ক্লিক অফ অ্যান ওপেনিং ডোর ইজ পার্ট অফ অ্যান অমিনাস অ্যাকশন সাচ এস বার্গলারি, যদি ওপেনিং মানে দরজা খোলার যে সাউন্ড সেটা যদি কোনো বার্গলারিকে বুঝায়, the sound mixture may call attention to the click with an increase in volume। তাহলে এখানে চাইবে যে এখানে ক্লিকের যে সাউন্ডটা, দরজা খোলার যে সাউন্ডটা, এটা ভলিউম মানে এটার মধ্যে একটু কি হবে, এটা একটু বৃদ্ধি পাবে দরজা খোলার যে সাউন্ডটা। দিস হেল্পস টু এঙ্গেজ দ্য অডিয়েন্স ইন এ মোমেন্ট অফ সাসপেন্স। তো এই যে এটার কারণে অডিয়েন্সরা এক ধরনের একটা সাসপেনশনের মধ্যে, সন্দেহের মধ্যে পড়ে যায়। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে যে দ্য রাইটার রেফার টু দ্য ক্লিক অফ এ ডোর টু মেক দ্য পয়েন্ট দ্যাট রিয়েলিস্টিক সাউন্ডস মে বি মডিফাইড ইন অর্ডার টু ম্যানিপুলেট দ্য অডিয়েন্সেস রেসপন্স টু দ্য ফিল্ম। অর্থাৎ এখানে এগুলোকে মডিফাই করা হয়, রিয়েলিস্টিক সাউন্ডটাকে মডিফাই করা হয় যাতে করে অডিয়েন্সদেরকে ম্যানিপুলেট করা যায়। ওকে, এবার আমরা 19 থেকে 23 পর্যন্ত দেখব। তো এখানে বলা আছে ট্রু ফলস নট গিভেন। তো দেখি
19 অডিয়েন্সেস আর লাইকলি টু বি সারপ্রাইজ ইফ এ ফিল্ম ব্যাকগ্রাউন্ড মিউজিক লেক ব্যাকগ্রাউন্ড মিউজিক, যদি ব্যাকগ্রাউন্ড কোনো ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক না থাকে তাহলে অডিয়েন্সরা সারপ্রাইজ হয়ে যাবে, মানে আশ্চর্যান্বিত হয়ে যাবে। এখন আসে কিনা এটা দেখি আমরা। এবার দেখা যায় সিনক্রোনাস সাউন্ড ইফেক্টস অন দ্য আদার হ্যান্ড are not matched with visible source of the sound on screen. Such sound are included as to provide an appropriate emotional nuance and that may also realism or film. For example, আচ্ছা এখানে এই যে we are probably all familiar with background music in films. আমরা ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে সবাই কি ফ্যামিলিয়ার আছি, which has become so ubiquitous as to be noticeable in its absence. তো আমরা এটার ব্যাপারে এত বেশি আমরা এটা পরিচিত, আমাদের কাছে এটা এত বেশি সর্বব্যাপী অ্যাজ টু বি নোটিসেবল ইন ইটস অ্যাবসেন্স। যদি আমরা এটাকে অ্যাবসেন্স দেখি, এতে যদি না দেখি, আমরা যদি ফিল্মের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক না দেখি তাহলে আমরা এটা কি আশ্চর্যান্বিত হই। উইচ হ্যাজ বিকাম সো অ্যাবিকুইটেড অ্যাজ টু বি নোটিসেবল ইন ইটস অ্যাবসেন্স। তো এটা নোটিসেবল হয়, যদি এটা না থাকে তাহলে এটা নোটিসেবল হয়, এটা সবাই লক্ষ্য করে। ওকে, we are aware that it is used to add emotion and rhythm. আমরা সবাই জানি যে এটাকে অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ইমোশন এবং রিদম এর জন্য ব্যবহার করা হয়। ইউজুয়ালি নট মিন টু বি নোটিসেবল, সাধারণত নট মিন টু বি নোটিসেবল, ইট অফেন প্রোভাইডস এ টোন অর অ্যান ইমোশনাল অ্যাটিটিউড টুয়ার্ড দ্য স্টোরি অ্যান্ড অর দ্য ক্যারেক্টার ডিপিক্টেড। তো সাধারণত নট মিন টু বি নোটিসেবল, যে ইট অফেন প্রোভাইডস এ টোন অর অ্যান ইমোশনাল অ্যাটিটিউড, এটা অনেক সময় এমন একটা টোন অথবা ইমোশনাল অ্যাটিটিউড বোঝায় টুয়ার্ড দ্য স্টোরি অর দ্য ক্যারেক্টার্স ডিপিক্টেড। হ্যাঁ, যে ক্যারেক্টার ডিপিক্ট করতেছে সেটার দিকে ইমোশনাল অথবা কোনো একটা বিষয় প্রোভাইড করে, এটা হলো কথা। ইন অ্যাডিশন ব্যাকগ্রাউন্ড মিউজিক অফেন ফরশ্যাডো এ চেঞ্জ ইন মোড, অনেক সময় ইমোশনাল মিউজিক দিয়ে একটা চেঞ্জকে কি করা হয়, পূর্বাভাস দেওয়া হয়, একটা চেঞ্জের মধ্যে একটা যে সামনে একটা পরিবর্তন হচ্ছে এটার মধ্যে পূর্বাভাস দেওয়া হয়। তাহলে কি হবে, এটা এত বেশি সর্বব্যাপী যে আমরা কি হই, যদি এটা না দেখি তাহলে আমরা আশ্চর্যান্বিত হই। তাহলে আমাদের যদি আমরা আনসার খুঁজি তাহলে আমরা আশা করি আনসারটা পেয়ে গেলাম। এই যে এটা হচ্ছে অডিয়েন্সেস আর লাইক টু বি সারপ্রাইজ ইফ ফিল্ম লেক্স ব্যাকগ্রাউন্ড মিউজিক, যদি ফিল্মে ব্যাকগ্রাউন্ড মিউজিক না থাকে তাহলে অডিয়েন্সরা কি হবে, সারপ্রাইজ হবে। ওকে, এরপর আমরা দেখি 20 ব্যাকগ্রাউন্ড মিউজিক মে অ্যান্টিসিপেট এ ডেভেলপমেন্ট ইন ফিল্ম। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে ফিল্মের মধ্যে যে একটা পরিবর্তন আসতেছে সেটা আমরা বুঝতে পারি। এবার আপনি লক্ষ্য করেন এখানে এই যে এখন আমরা এখানে দেখলাম যে কি ব্যাকগ্রাউন্ড মিউজিক মে অ্যান্টিসিপেট এ ডেভেলপমেন্ট ইন ফিল্ম, ফিল্মের মধ্যে ডেভেলপমেন্টটাকে কি করে মানে এটা আমরা ধরতে পারি যে এখানে কি হচ্ছে, ফিল্মের মধ্যে একটা ডেভেলপমেন্ট হচ্ছে বা চেঞ্জ হচ্ছে। তো এই যে দেখেন উই আর অ্যাওয়ার দ্যাট ইট ইজ ইউজ টু অ্যাড ইমোশন অ্যান্ড রিদম, ইউজুয়ালি not meant to be noticeable, it often provides a tone or emotional attitude towards the story and characters. Music এই যে এখানে দেখেন in addition background music often foreshadows a change in mood, অনেক সময় দেখা যায় যে কি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে in addition background music often foreshadows a change in mood, অর্থাৎ মোডের মধ্যে বা ডেভেলপমেন্টের মধ্যে যে চেঞ্জ আসে সেটা ফোরশ্যাডো করে। ফোরশ্যাডো মানে কি অগ্রিম বার্তা দেয়, অগ্রিম বার্তা দেয়। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে এটা যে আমাদের যে এই যে আনসার এটা হচ্ছে ট্রু। এরপরে 21 ব্যাকগ্রাউন্ড মিউজিক হ্যাজ মোর ইফেক্ট অন সাম পিপল দেন অন আদার্স। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু মানুষের উপরে কি রাখে, ইফেক্ট রাখে অন্যান্য কিছু মানুষের তুলনায়। তাহলে এখন আমরা এটা বার করব যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হ্যাজ মোর ইফেক্ট অন সাম পিপল দেন আদার্স, মানে কিছু মানুষের উপর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশি প্রভাব ফেলে। তো এবার আসেন ব্যাকগ্রাউন্ড মিউজিক কার উপর প্রভাব ফেলে না ফেলে এটা আমরা দেখি। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা, ফর এক্সাম্পল ডিসোনেট মিউজিক মে বি ইউজড টু ফিল্ম ইন্ডিকেট অ্যাপ্রোপ্রিয়েট মিউজিক মিনস অফ দিস। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিক মে এইড ভিউয়ার্স আন্ডারস্ট্যান্ডিং বাই লিঙ্কিং সিন, ফর এক্সাম্পল এ পার্টিকুলার মিউজিক্যাল থিম অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার অর সিচুয়েশন মে বি রিপিটেড at various points in a film in order to remind the audiences of salient motive. আমরা এটা খুঁজেও পাবো না কারণ এটা নাই, সোজা কথা যে এখানে এটা হচ্ছে নট গিভেন। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক মে হেল্প দ্য অডিয়েন্সেস টু মেক সার্টেন কানেকশন উইদিন ফিল্ম। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে ফিল্মের ভিতরে একটা সিনের সাথে আরেকটা সিনকে দর্শকরা কানেক্ট করতে পারবেন, এই ধরনের কথা আছে কিনা আমরা দেখি। ওকে, এবার ফর এক্সাম্পল ডিসোনেট
ওকে, এরপরে আসেন এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক মে এড ভিউয়ার আন্ডারস্ট্যান্ডিং বাই লিঙ্কিং সিন। লিঙ্কিং সিনগুলোকে লিঙ্কিং করার মধ্য দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি করতে পারে, দর্শকদের আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াইতে পারে, মিনস এইড ভিউয়ার্স আন্ডারস্ট্যান্ডিং, তাদের আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াইতে পারে। তাহলে এটা হবে ট্রু। ওকে, এরপরে অডিয়েন্সেস টেন্ড টু বি অ্যাওয়ার অফ হাউ দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ এফেক্টিং দেম। অডিয়েন্সরা কি হতে হবে, অডিয়েন্সেস টেন্ড টু বি অ্যাওয়ার অফ, অডিয়েন্সরা সতর্ক, অফ হাউ ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ এফেক্টিং দেম, কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তাদেরকে এফেক্ট করে এটার ব্যাপারে তারা সতর্ক। আসেন আমরা চলে আসি এখানে। ওকে, ফর এক্সাম্পলস এ পার্টিকুলার মিউজিক্যাল অ্যাসোসিয়েটেড উইথ ইন্ডিভিজুয়ালস ক্যারেক্টার or situation may be repeated at various points in a film in order to remind the audiences of salient motivation. তাহলে অডিয়েন্সটা কি সতর্ক দিতে হবে। ফিল্ম সাউন্ড কম্প্রাইজেস কনভেনশন ইনোভেশন উই হ্যাভ কাম টু এক্সপেক্ট টু অ্যাক্সেলারেশন মিউজিক ডিউরিং, আচ্ছা দেখেন বার করেন, ইয়েট ইন ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ লার্জ সাটল অল অফ। তাহলে এই জায়গার মধ্যে আছে উই হ্যাভ কাম টু এক্সপেক্ট দ্য অ্যাক্সেলারেশন অফ মিউজিক ডিউরিং দ্য কেয়াস এন্ড এই যে পার্টিকুলার মিউজিক্যাল আছে এন ইন্ডিভিজুয়াল এখানে রিপিটেড এট ভেরিয়াস পয়েন্টস ফিল্ম অর্ডার টু রিমাইন্ড দ্য ফ্যাক্টরস মোটিভ। আমরা কোশ্চেনটা আবার যাই, আবার গেলে কি পাবো, audiences tend to be aware of how the background music is affecting them. অডিয়েন্সরা সতর্ক কিভাবে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তাদেরকে এফেক্ট করে এই ব্যাপারে তারা সতর্ক। এখন এই কথাটা আমরা আছে কিনা আমরা দেখব। এই যে এখানে যদি দেখেন the effects of sounds are subtle, এখানে বলা আছে for situation repeated various points. এই যে দেখেন yet it is important note as well as that the sound is often brilliantly conveys, the effect of sound are often largely subtle, অর্থাৎ সাউন্ড এফেক্টটা অনেক সময় জটিল, and are often noted by only our subconscious mind, এবং আমাদের সাবকনশিয়াস মাইন্ড দ্বারা এটা আমরা লক্ষ্য করতে পারি, আমরা ডিরেক্টলি এটাকে কি করতে পারি না, লক্ষ্য করতে পারি না, এটাকে আমরা বুঝতে পারি না। তাহলে কোশ্চেনের আনসার হবে এখানে ফলস। অডিয়েন্সেস টেন্ড টু বি অ্যাওয়ার অফ হাউ ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ এফেক্টিং দেম, না এটা এত বেশি সাটল এত বেশি সূক্ষ্ম যে আমরা কনসাসলি এটা বুঝতে পারি না, এটা আমরা বুঝতেই পারি না, মানে কনসাসলি বুঝতে পারি না কিন্তু আনকনসাসলি সাবকনসাসলি বুঝতে পারি, এটা হচ্ছে ফলস। এই ফ্যাসেজটা তুলনামূলক অন্যান্য ফ্যাসেজ তুলনায় লিটল বিট হার্ডার, বুঝতে হবে। 24, 25, 26 ম্যাচ করতে হবে। এখানে কি কি বলতেছে, দ্য অডিয়েন্সেস রেসপন্স টু ডিফারেন্ট পার্টস অফ এ ফিল্ম ক্যান বি কন্ট্রোল, অডিয়েন্সের যে রেসপন্স ফিল্মের ডিফারেন্ট পার্টের প্রতি যে এটার যে রেসপন্স ক্যান বি কন্ট্রোল, এটাকে কন্ট্রোল করা যেতে পারে কেমনে কন্ট্রোল করা যেতে পারে, ওয়েন দ্য অডিয়েন্সেস লিসেন টু দ্য ডায়ালগ শুনলে, ইফ দ্য ফিল্ম রিফ্লেক্ট দ্য অডিয়েন্সেস ওন কনসার্ন, যদি তার নিজের কনসার্নটাকে তুলে ধরে, তাহলে ভয়েস সাউন্ডস অ্যান্ড মিউজিক আর কম্বাইন অ্যাপ্রোপ্রিয়েটলি, যদি ভয়েস সাউন্ড মিউজিক এক মানে কম্বাইনলি কি করা হয়, এটাকে এখানে কম্বাইনলি সাজানো থাকে, তাহলে প্রথম প্যারায় বলা আছে যে কীভাবে হবে, প্রথম প্যারায় বলা আছে এই যে দেখেন a meaningful soundtrack is often as complicated as the image of a screen and is ultimately as just much the responsibility of director. The entire soundtrack consists of essentially three ingredients: the human voice, sound, and the music. তাহলে এখানে আনসার হচ্ছে, এখানে আপনার আনসার হচ্ছে যে the audience's response to different parts of a film can be controlled if voice, sounds, and music are combined appropriately. অর্থাৎ একটা ছবির প্রতি আপনি কোন ধরনের রিঅ্যাকশন দিবেন না দিবেন, এটা এই তিনটে জিনিসের উপর, এই তিনটে জিনিস যদি অ্যাপ্রোপ্রিয়েটলি সাজানো হয়, তাহলে সাজানো থাকলে তাহলে ওই অ্যাক্টিংয়ের মধ্যে যে জিনিসটাকে ফুটাইতে চাচ্ছে ফিল্ম মেকার,
আপনি ওটার প্রতি ডিরেক্ট রেসপন্স করতে পারবেন বা তিনি সেই লক্ষ্য অর্জন করতে পারবেন। 25 দ্য ফিলিংস অ্যান্ড মোটিভেশনস অফ ক্যারেক্টার বিকাম ক্লিয়ার। ফিলিংস অ্যান্ড মোটিভেশনস অফ ক্যারেক্টার বিকাম ক্লিয়ার, অর্থাৎ ফিলিং এবং ক্যারেক্টারদের যে ফিলিং এবং মোটিভেশনটা এগুলো ক্লিয়ার হয় কখন? ওয়েন অডিয়েন্সেস লিসেন টু দ্য ডায়ালগ। ক্যারেক্টার যখন ওয়েন দ্য অডিয়েন্স লিসেন টু দ্য ডায়ালগ, অডিয়েন্সের ডায়ালগ শুনলে ই ফিল্ম রিফ্লেক্ট দ্য অডিয়েন্সেস ওন কনসার্ন। তারপর ওয়েন দ্য ডিরেক্টর ইজ অ্যাওয়ার অফ হাউ দ্য অডিয়েন্স উইল রেসপন্ড, যখন কীভাবে অডিয়েন্সটা এটার প্রতি আবেগ প্রকাশ করবে এটা যখন সে জানে এটা, নাকি ওয়েন দ্য অ্যাক্টর অ্যাপিয়ার্স ভয়েস অ্যান্ড মোটিভগুলো, তাহলে কী হবে? তাহলে ওয়েন দ্য অডিয়েন্স লিসেন টু দ্য ডায়ালগ, অর্থাৎ এই যে দ্য ফিলিংস অ্যান্ড মোশনস অফ ক্যারেক্টার বিকাম ক্লিয়ার, একটা ক্যারেক্টারের যে ফিলিংস এবং মোটিভেশনস এটা ক্লিয়ার হয় কখন? ওয়েন দ্য অডিয়েন্স লিসেন টু দ্য ডায়ালগ, যখন অডিয়েন্সটা ডায়ালগ শুনে। এগুলো দেওয়া আছে প্রথম প্যারার মধ্যে দেওয়া আছে এগুলো আপনি যদি এই যে দেখেন দ্বিতীয় নম্বর প্যারায় যদি যান তাহলে দেখতে পাবেন। এই যে লেটার স্টার্ট উইথ ডায়ালগ অ্যাজ দ্য কেস উইথ দ্য স্টেজ ড্রামা, ডায়ালগ সার্ভস টু টেল দ্য স্টোরি অ্যান্ড এক্সপ্রেস দ্য ফিলিংস অ্যান্ড মোটিভেশন। দেখছেন, এক্সপ্রেস দ্য ফিলিংস অ্যান্ড মোটিভেশন ক্যারেক্টার অ্যাজ ওয়েল, এক্সপ্রেস দ্য ফিলিং অ্যান্ড মোটিভেশন, ফিলিং এবং মোটিভেশনটাকে এক্সপ্রেস করে। অফেন উইথ ফিল্ম ক্যারেক্টারাইজেশন দ্য অডিয়েন্স পারসিভ লিটল আর নো মোর ডিফারেন্সেস। এবার আসেন 26 দ্য ক্যারেক্টার সিমস টু বি এ রিয়েল পারসন রেদার দ্যান অ্যান অ্যাক্টর। ক্যারেক্টারকে রিয়েল পারসন মনে হয় কখন মনে হয়? ওয়েন দ্য অ্যাক্টর অ্যাপিয়ারেন্স ভয়েস অ্যান্ড মোটিভস আর কনসিস্ট উইথ ইচ আদার, যখন ক্যারেক্টারের মানে অ্যাক্টরের অ্যাপিয়ারেন্স, অ্যাক্টরের বাহ্যিক মানে চেহারা, তার ভয়েস এবং কনস্ট্যান্ট উইথ ইচ আদার এবং মুভস, তাদের যে গতি, এগুলো যখন একসাথে মিলে তখন ওইখানে আর ক্যারেক্টার মনে হয় না, মনে করো যে একজন রিয়েল পারসন। তো এই জিনিসটা আমরা কই পাবো? 3 নম্বর প্যারার শুরুতে এটা আছে। এই যে দেখেন, ওয়েন ভয়েস টেক্সচার্স ফিট পারফরমেন্স সাইকোনোরিটি অ্যান্ড জেস্টার অ্যান্ড এ হোল অ্যান্ড ভেরি রিয়েলিস্টিক পারসন ইমেজ, এই কথাটার মধ্যে এখানে বলা আছে। তখন আর ক্যারেক্টার মনে হয় যে অ্যাক্টর মনে হয়নি, মনে হয় যে ওইটাই ক্যারেক্টার। তাহলে এতটুকু ছিল আমাদের দ্বিতীয় প্যাসেজটা। এটা তুলনামূলক হার্ড, তো তারপরে পড়তে হবে কারণ এগুলো ইমেজিনারি কথাবার্তা, তো এই জন্য একটু পড়ে নেবেন। এগুলো পড়লে ডেভেলপ হবে, থিঙ্কিং অ্যাবিলিটি বাড়বে। তো আমি যতগুলো ফ্যাসেজ দেখেছি 3-এর চেয়ে এটা কঠিন। সবগুলো ফ্যাসেজের মধ্যে আমার কাছে এটা একটু হার্ড মনে হয়েছে। তো এই আর কি কথা, পড়তে হবে, হার্ড লাগুক সহজ লাগুক পড়তে হবে। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা আপলোড হয়ে যাবে দ্রুতই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।